সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। যারা নতুন নতুন গল্প এবং উপন্যাস শুনতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে সহজেই নোটিফিকেশন পেয়ে যাবে নতুন গল্প বা উপন্যাসের। আমরা পড়ছিলাম জিয়া ভার্লি উপন্যাসটি। সুবোধ ঘোষের লেখা উপন্যাস জিয়া ভার্লি আজকে 7ম পর্ব, অর্থাৎ শেষ পর্ব। আবার একটা খবর। এ খবর যেন তেজপুরের শেষ আশার উপর একটা কঠোর ঠাট্টার বিস্ফোরণ, শেষ ধৈর্যের উপর একটা রূঢ় ধিক্কার, আর শেষ বিশ্বাসের উপর একটা তিরস্কারের ঘোষণা। সন্ধ্যা রেডিও বলে দিল বমডিলা শেষ। রাতের রেডিওতে প্রধানমন্ত্রীর বক্তৃতা জানিয়ে দিল আসামের প্রতি আমাদের সহানুভূতি রইল। রাতের আকাশে একটি হেলিকপ্টার তীব্র আলোর ছটা ছড়িয়ে ঘুরিয়ে নিচের তেজপুরের চেহারা দেখতে থাকে। কেমন করে ছটফট করছে তেজপুর। পথের জনতার মুখে আতঙ্কের রব। চীনা প্লেন, বোমা ফেলবে চীনারা। শিশির, অমল আর আরও কয়েকটা ইয়েস ছেলে সারা শহর ছুটোছুটি করে বলে বেড়ায়, চীনা প্লেন নয়, আমাদের হেলিকপ্টার। তেজপুরের ঘরে ঘরে রাত জাগা মানুষের প্রাণ ছটফট করে। পাড়ায় পাড়ায়, বাড়ির দরজার কাছে ঘরের মানুষের জটলা আর অনিশ্চয় অদৃষ্টের গুঞ্জন। যাব কি যাব না, থাকতে পারা যাবে কি যাবে না, আর থাকা উচিত হবে কি? গোটা পাঁচেক আতঙ্কিত সাইকেল ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে যায়। চীনা আহিল, চীনা আহি গইছে, চীনা লোক আ গিয়া। এসে পড়েছে চীনারা। কোথায় কোথায়, কত দূরে? একসঙ্গে শত লোকের শত মুখের করুণ প্রশ্ন হল্লা করে বেজে ওঠে। এই তো বালিপাড়ার কাছে এসে পড়েছে। আতঙ্কিত সাইকেলের ছুটন্ত ছায়া পাড়ার রাস্তা ছাড়িয়ে উধাও হয়ে যায়। জগদীশ, হিতেন আর আরও কয়েকটি ছেলে সাইকেল নিয়ে ছুটে ছুটে ভুল আতঙ্কের ঝড় শান্ত করতে চেষ্টা করে। না না, সব মিথ্যে কথা, বাজে কথা, ও সব গুজবে একটুও বিশ্বাস করবেন না। কিন্তু মশাই, এটাও কি একটা বাজে গুজব যে টাসকারের দল দুমদাম করে সব সরঞ্জাম আছড়ে ভেঙে পুড়িয়ে আর গুঁড়ো করে দিয়ে সরে পড়ছে? জগদীশ বলে, শুনেছি ওরা নানা রকম কাণ্ড করে পালিয়ে যাচ্ছে। টাস্কার অফিসার মেস তো একেবারে শূন্য নয় কি? ওরা বোধহয় কালকেই পলায়তি সজীবতী করেছে। হিতেন হাসে, তাই তো মনে হয়। পাড়ায় পাড়ায় মিলিটারির অফিসারদের ভাড়া করা এক একটা বাড়ির ভিতরে নিঃশব্দ চুপি চুপি ব্যস্ততা। লটবহর বাঁধা ছাদা করে তৈরি হয়ে গিয়েছে অফিসারের দ্বারা সুতো পরিবার। হুস হুস করে মিলিটারির জিপ আসছে, আলো মৃদু করে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে। অফিসারের প্রিয় পরিজনে বোঝাই হয়ে উধাও হয়ে যাচ্ছে মিলিটারি জিপ। ও শিশিরবাবু, মিলিটারির সব ফ্যামিলি যে চমৎকার সরে পড়ছে। শিশির বিব্রতভাবে বলে, তা কি আর করা যাবে বলুন? কিন্তু মুরগির খাঁচা আর মদের বোতলের বাক্সে বোঝাই হয়ে মিলিটারির ট্রাকও যে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে শুরু করেছে। অমল বলে, হ্যাঁ দেখেছি। একবার খোঁজ নিলেই তো পারেন। আমাদের মেজর কর্নেল আর ক্যাপ্টেন মশাইরা আর্মি কোয়ার্টারে এখনো আছেন না কেটে পড়েছেন? মনে হচ্ছে এখন ওরা বোধহয় চম্পট দেবার তালে আছেন বোধহয়। তাই তো মনে হয়। জওয়ান মশাইরাও কি মোচকা বুচকি কাঁধে তুলে ফেলেছেন? তাঁবুও গুটিয়ে ফেলছে। এরাও কি বোমডিলার টাইগারদের মতো জঙ্গলে ঢুকে পড়বে? সেটা আমি কি করে বলি, তবে শুনেছি ওরা শিলিগুড়ির দিকে সরে পড়তে চায়। লজ্জার কথা। এইসব চম্পটপটু বীরদের জন্যেই না শীতের রাতে বাচ্চা ছেলেটার গার উপর থেকে লেপ তুলে নিয়েছি আর দান করেছি। ছি, যাব কি যাব না? রাত জাগা শহরের স্বস্তিহীন প্রাণের আক্ষেপ আর প্রশ্ন ভোরের আলো দেখতে পেয়েও কোনো ভরসার সংকেত দেখতে পায় না। বরং দেখা যায়
এক রাতের মধ্যেই শহরের এখান ওখান থেকে কেউ যেন এক একটা খামলা দিয়ে মানুষের সাড়া তুলে নিয়ে পালিয়ে গিয়েছে। নীরব হয়ে গিয়েছে বড় বড় বাড়ি, গ্যারাজ খালি, এয়ারপোর্টের এপাশে ওপাশে সব ডাঙা জুড়ে প্রভুবিহীন মোটরকার ছড়িয়ে পড়ে আছে। দোকানে বেচাকেনার সার জাগে না, যদিও সকালবেলার রোদ তেতে উঠে বেলা বাড়িয়ে দিতে থাকে। সড়কের পাশে অলস হয়ে পড়ে আছে রিকশার সারি, পানওয়ালার দোকানের ঝাঁপ অর্ধেক খোলা, কোর্ট কাছারিও নিঝুম। চকবাজারের পথের জনতা হঠাৎ চমকে ওঠে। ও কি বলছে মাইক? আপনা লোকে জেনে পারে টাউন এরি নিরাপদ ঠাঁই লই যাওক, আপনা লোকে জেনে কই পারে। উচ্চকিত মাইকের স্বরে উপদেশ প্রচার করে করে চলে যাচ্ছে সরকারি পাবলিসিটির মোটর ভ্যান। টলমল তেজপুর ভেঙে পড়ে। ধরো বাস, ধরো ট্রাক, ধরো ট্রেন, চলো ভোমরাগুড়ি ঘাট। নেবা উনানের আগুন, হাঁড়ি নামিয়ে রাখো, চলো বেরিয়ে পড়ি। গরুর গলার দড়ি খুলে দাও, থাক সাইকেলটা বারান্দাতেই পড়ে থাক। শুধু নগদ টাকা পয়সা আর গয়না টয়না যা আছে একটা ছোট বোঝাতে ভরে নাও। আর যদি পারো তো দুশের দুয়েক চাল, কয়েকটা আলু আর নুন। আরে রেখে দাও এখন তোমার নিত্য সেবার দেবী এই পেতলের জগদ্ধাত্রীটাকে, শিববাড়ির মন্দিরের দরজার কাছে রেখে দিয়ে চলে এসো। ট্রাক না পাই হেঁটেই রওনা হব। আহ, মানুষ বসতে জায়গা পাচ্ছে না, আপনি আবার আপনার টিয়ে পাখিটাকে খাঁচা শুদ্ধ ট্রাকে তুলেছেন। উড়িয়ে দিন ওটাকে, আর খাঁচাটাকে ছুঁড়ে ফেলে দিন। না মশাই, চলুন আমরা বরং ভোমরাগুড়ি হয়ে ব্রহ্মপুত্র পার হয়ে চলে যাই। সড়ক ধরে যেতে হলে ধানসিঁড়ি ব্রিজের কাছে আটক হয়ে পড়ে থাকতে হবে। কেন জানেন তো? শোনেননি কিছু? আগে মিলিটারি পালাবে, তারপর আমরা সিভিলেরা। শীতলবাবু ট্রাক বোকা হয়ে ফিরে এসেছে। না, ভোমরাগুড়ি ঘাটে খুব বেশি অসুবিধে হবে না। ওখানে ইয়েস ছেলেরা আছে, ওরা খুব যত্ন করে স্টিমারে তুলে দেয়। পুলিশ কোথায়, সরকারি কেষ্টবিষ্টুরা কোথায়? সবাই বুঝি ভাগরতী হবার চেষ্টাই আছে। শুধু এই কয়েকটা ইয়েস ছোকরা আর কত ছোটাছুটি করে খাটবে। একজন নিউমোনিয়া রোগী, 3টি পোয়াতি মানুষ, আর একজন অন্ধ। আমাদের পাড়ার এই মানুষগুলোর কি গতি হবে? ও শিশিরবাবু, এরা যাবে কি করে? শিশিরবাবু বলেন, চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আমরা ঠিক সময় মতো এসে এদের ট্রাকে তুলে নিয়ে ভোমরাগুড়ির ঘাটে পৌঁছে দেব। যেন ছিঁড়ে ছিঁড়ে উড়ে চলে যেতে থাকে শহরের অসহায় প্রাণটার যত দুঃখ, আক্ষেপ আর আতঙ্কের কলরব। ব্যাগ, ঝোলা ও পোঁটলা হাতে নিয়ে বাড়ির মানুষ পথের উপর ছোট ছোট ভিড় হয়ে আর ট্রাকের আশায় উন্মুখ হয়ে দাঁড়িয়ে থাকে। বিকেল ফুরিয়ে যায়, সন্ধ্যা ফুরিয়ে যায়, রাত হয়, তবু ওরা নড়ে না। সারা জাগে তখন যখন 1-2জন ইয়েস ছেলে ট্রাক নিয়ে এসে ডাক দেয়, চলে আসুন। তেজপুরের এই রাত কি অদ্ভুত একটা চটুল নীলাজ কালো রাত। কত তাড়াতাড়ি খালি হয়ে গেল, নীরব নির্জন আর স্তব্ধ হয়ে গেল শহরটা। সার্কিট হাউসে আলো নেই, থানাতে পুলিশ নেই, হাসপাতালে ডাক্তার, নার্স, ম্যাথর কেউ নেই। একলা রোগী বিছানায় শুয়ে ছটফট করে। জেলে কয়েদি নেই, ছেড়ে দেওয়া হয়েছে। পাগলা ফটক খুলে দেওয়া হয়েছে। পদ্মপুকুরের কিনারায় মাঠের ঘাসের উপরে দাউ দাউ করে নতুন নোটের স্তূপ জ্বলেছে আর পুড়ছে। ছায়া ছায়া চেহারা, কারা যেন আবার ওদিকের এক অন্ধকারে ভয়ানক এক গোপন অন্ত্যেষ্টির মতো সরকারি অফিসের যত টাকার হিসাবের খাতার ফাইল পুড়িয়ে ফেলেছে। শেয়াল ডাকছে ব্রহ্মপুত্রের চরে। আর বড়লোকের বাড়ি হয়েও, গ্যারেজে 2টো গাড়ি থাকতেও ভারতীর নিচের তলার বড় ঘরে রাত জাগা আলো জ্বলছে। এবারের মানুষগুলি এখনও যায়নি। সামনের সড়কের অন্ধকারের মধ্যে একটা জ্বলন্ত টর্চের আলো দুলছে। থেমে আছে হিতেনের সাইকেল। ভারতীর গেটের কাছে এগিয়ে এসে ডাক দেয় হিতেন, এ বাড়ির কেউ এখনো আছেন নাকি?
রাজবাহাদুর জবাব দেয়, আছে। কেন? হিতেন বলেন, এখন তো চলে যাওয়াই ভালো। আবার টর্চ দুলিয়ে আর সাইকেল ছুটিয়ে চলে যায় হিতেন। কিরণলেখা বলেন, শুনলি তো শক্তি, এখন চলে যাওয়াই ভালো। হ্যাঁ, কিন্তু আর একটুখানি থেকে যাই মা। যাবার জন্য তৈরি হয়েই আছে এবারই সব মানুষ। যা কিছু সঙ্গে নেবার ছিল তার সবই 2 গাড়িতে তোলা হয়ে গিয়েছে। তবু যে রওনা হতে এত দেরি হয়ে যাচ্ছে তার কারণ আর কিছু নয়, শুধু ওই শক্তি। মণিমালা তো অনেকক্ষণ হলো চোখ মুখে শান্ত হয়ে গিয়েছেন, কিন্তু শক্তি হঠাৎ আনমনা হয়ে গিয়েছে, যেন চলে যেতে বাধ্য, যেন বিপদের সঙ্গে প্রাণটাকে জড়িয়ে নিয়ে বসে থাকাও একটা মায়ার খেলা। তাই বারবার, অনেকবার শুধু ওই একটি কথা বলে এই চলে যাওয়ার ব্যস্ততাকে দেরি করিয়ে দিচ্ছে শক্তি। যাচ্ছি তো, কিন্তু একটু দেরি করো মণিমাসি। মণিমালা বলেন, কিন্তু আর দেরি করা কি উচিত হবে? শহরে তো আর কেউ আছে বলে মনে হয় না। সত্যিই কি তেজপুরের কোনো ঘরে কেউ আর নেই? আছে। নতুন পাড়ার শীতল বিশ্বাস আছেন। এই মাঝরাতে সড়কের উপর দাঁড়িয়ে নড়বড়ে একটা পুরনো ট্রাকের চাকায় জল ঢালছেন, আর রতন যেন একটা নতুন আশার কালো ছায়া হয়ে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে ডাক বাংলোর কাছে এসে দাঁড়িয়ে থাকে। একবার শিশিরের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়। শিশির বলে, জ্বর গায়ে নিয়ে তুমি আবার এত রাতে মিছিমিছি ঘুরে বেড়াচ্ছ কেন? বাড়ি যাও রতন। আছে। শীতল বিশ্বাসের মতো আরও 2-4 জন এখনও আছে, যারা বুঝে নিয়েছে যে রামেও মারবেন, রাবণেও মারবেন, পালিয়ে গিয়ে কোনো লাভ নেই। আর আছেন তাঁরা, যারা মুখ লুকিয়ে সরে পড়বার জন্য মাঝরাতের গভীর অন্ধকারটার অপেক্ষায় এতক্ষণ আড়ালে অদৃশ্য হয়েছিলেন। হেসে ফেলে শিশির, ওই দেখো অমল, দণ্ডমুণ্ডের একজন মহাপ্রভু কেমন চুপি চুপি সরে পড়ছেন। ঠিকই, অগ্নিগড়ের উঁচু টিলার মাথাতে একটি সরকারি অফিসার ভবনের জানালার আলো হঠাৎ নিভে গেল, আর সড়ক ধরে একটা গাড়ি আস্তে আস্তে গড়িয়ে এসে তারপর জোরে স্পিড নিয়ে উধাও হয়ে গেল। কিন্তু ওখানে একটা গাড়ি যে পিছু বাতি নিভিয়ে দিয়ে একেবারে চুপটি হয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। চলতে চলতে কথা বলে অমল। গাড়িটার কাছে এসে টর্চ ফ্ল্যাশ করে শিশির। চমকে ওঠে অমল, হ্যাঁ, মাফলার দিয়ে নাক মুখ ঢেকে একটা বুদ্ধর মতো গাড়ির ভিতরে বসে আছে, কে ওটা? শিশির বলে, তাই তো, এই যে দেখছি বিখ্যাত নেফা অফিসার মিস্টার মনোহর লাল। নেফা যার জমিদারি। কথা বলতে গিয়ে শিশিরের চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে। গাড়ির বাম্পারের উপর একটা পা তুলে দিয়ে অমল চেঁচিয়ে ওঠে, আপনার তো পালিয়ে গেলে চলবে না স্যার, আপনি চলে গেলে ইনার লাইন যে কেঁদে মরে যাবে। কোনো কথা বললেন না মনোহরলাল। একেবারে ধীর স্থির শান্ত বোবা একটা মাটির পুতুলের মতো নিরীহ হয়ে গাড়ির সিটের কোণে বসে থাকেন। তারপর চমকে চমকে আর কেঁপে কেঁপে এপাশ ওপাশ করতে থাকেন, যেন একটা ভুতুড়ে হাত তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে দেবার চেষ্টা করছে। হেসে ফেলে শিশির, যেতে দাও অমল, চলো, এখানে সময় নষ্ট করে লাভ নেই। সরে আসে অমল। সঙ্গে সঙ্গে মনোহরলালের গাড়িটাও স্টার্ট নিয়ে নড়ে ওঠে। অমল বলে, তবে যান মিস্টার IFS, পদ্মশ্রী পেলে কিন্তু আমাদের একবার স্মরণ করবেন। ভাগ্যিস পাওয়ার হাউসের কয়েকটি কাজের মানুষ পালিয়ে যায়নি, তাই এই মাঝরাতের তেজপুরের নিরেট অন্ধকারে ভরা সড়কের এখানে ওখানে লাইট পোস্টের মাথায় কিছু আলো জেগে আছে। কিন্তু ওখানে একটু দূরে গাছতলার বিদঘুটে অন্ধকারটাকেই বেছে নিয়ে কয়েকটা অপ্রাকৃত প্রাণী যেন ধস্তাধস্তি করছে। একটা গোঙানির শব্দও শোনা যায়, কেউ যেন কারো গলা টিপে ধরেছে। দৌড়ে এগিয়ে যায় শিশির আর অমল। পাওয়ার হাউসের বুড়ো চাপরাশি বেচারাকে জাপটে ধরেছে একটা লোক, আর একটা লোক এক হাতে বুড়োর মুখ চেপে ধরে বুড়োর জামা কাপড় আর টাকা পয়সা কাটছে। খাটো জাঙিয়া আর ছোট কুর্তা পরা রুড়ো চেহারার দুটো জেল ছাড়া কয়েদি। অমলের হাতের স্টিকের বাড়ি খেয়ে সরে যায় কয়েদি দুটো, তারপর দৌড় দিয়ে পালিয়ে যায়।
বুড়োর হাত ধরে শিশির। ভয় নেই, কিন্তু এত রাত্রে বের না হলে কি চলতো না? বুড়োকে বাজারের কাছাকাছি রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আবার ঘুরে যায় শিশির আর অমল। এদিকে অন্ধকারে নয়, শহরের ওদিকে আমলাপটির রাস্তার একটা আলোর কাছে একটা লোক যেন শক্ত পাথর হয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে একটা বাড়ির দরজার কাছে একটা জিপ গাড়ি জিনিসপত্রে বোঝায়। বাড়ির দরজা মাঝে মাঝে একটু ফাঁকা হয়, তারপরেই যেন শিউরে উঠে বন্ধ হয়ে যায়। শূন্য তেজপুরের এই ভয়ানক কালো মাঝরাত কি নিদারুণ এক কৌতুকের সুখে বিচার অবিচারের হিসাব নিকাশ করবার একটা খেলা দেখতে চায়। তা না হলে এরকম এক একটা ঘটনা এখানে ওখানে চমক ছবির মতো দেখা দেয় কেন? শক্ত পাথরের মতো দেখতে ওই লোকটা হলো জেল ছাড়া কয়েদি কৈলাস। আর ওই যে জিপ জিনিসপত্রে বোঝাই হয়ে দাঁড়িয়ে আছে, ওটা পুলিশ লাইনের একটা জিপ। আর মাঝে মাঝে বন্ধ জানালা ফাঁক করে কৈলাসকে দেখতে পেয়ে কাঁপা হাতে জানলা বন্ধ করে দিচ্ছেন যিনি, তিনি সেই উন্নতিময় পুলিশ অফিসার পরেশ ভট্টাচার্য। সরে পড়বার জন্য তৈরি হয়েও সরে পড়তে পারছেন না। কিন্তু আর কতক্ষণ? বাড়ির বন্ধ দরজার কপাট খুলে বাইরে বের হয়ে এলেন পরেশ ভট্টাচার্য। পিছু পিছু পরেশ ভট্টাচার্যের স্ত্রী, যিনি উস্কো খুস্কো মাথা আর শুকনো মুখ চোখ নিয়ে আর একটা আলোয়ান গায়ে জড়িয়ে আস্তে আস্তে হাঁপাচ্ছেন। কৈলাসের দিকে তাকিয়ে কথা বলতে গিয়ে পরেশ ভট্টাচার্যের গলার স্বর ঠক ঠক করে কাঁপতে থাকে। আমার স্ত্রীর শরীর খুব খারাপ, 7 দিনেরও বেশি হলো জ্বরে ভুগছে। কৈলাসের চোখ, ইস্পাতের গুলির মতো চকচকে শক্ত চোখ, হঠাৎ যেন চুপসে নরম হয়ে যায়। কৈলাসের পাথুরে মাথাটাও দুলে ওঠে, মুখে একটা অদ্ভুত অস্বস্তির ছটফটে হাসি। খাটো জাঙ্গিয়া, গায়ে ছোট কুর্তা, কাঁধে বিড়ির আগুনে পোড়া ফুটো ফুটো একটা কম্বল। কৈলাস যেন একজন যোগী পরমহংসের মতো ভঙ্গি ধরে চলে গেল। পরেশ ভট্টাচার্যের মুখের দিকে আর একবারও তাকালো না, একটি কথাও বলল না। এদিকে ডাকবাংলোর গেটের কাছে হঠাৎ ছুটে গিয়ে রতনকে 2 হাতে জড়িয়ে ধরে সরিয়ে নিল শিশির। আর একটা লাফ দিয়ে সরে গিয়ে অমলের পিছনে দাঁড়িয়ে হাঁপাতে থাকেন পলিটিক্যাল খোসলা সাহেব। সরে পড়ছিলেন খোসলা সাহেব, গাড়ির ভিতরে সব জিনিসপত্র তুলেও ফেলেছিলেন। আর স্ল্যাক পরা ওই ঘাড় ছাঁটা অদ্ভুত চেহারার এক ফিরিঙ্গি তরুণী নারীকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠতেও যাচ্ছিলেন, কিন্তু উঠতে পারেননি। কোথা থেকে ছুটে এসে খোসলা সাহেবের ঘাড়ে হাত দিয়ে চেঁচিয়ে উঠেছে রতন, कैरेक्टर पियोन का कैरेक्टर तो बहुत खराब होता है, लेकिन बड़ा साहेब का ये कौन सा कैरेक्टर? রতনকে ঠেলে ঠেলে আরও দূরে সরিয়ে নিয়ে যায় শিশির। ওর ক্যারেক্টার নিয়ে ওকে সরে পড়তে দাও, তুমি বাড়ি যাও। রাগে ফুলে ফুলে গজগজ করে রতন, আমার চরিত্র খারাপ বলে ইনি আমার চাকরি ছেয়েছেন, এখন এর চাকরি কে খায়? অমল হাসে, ওর চাকরি কেউ খাবে না, সেটা গ্রেট ডেমোক্রেসির নিয়ম নয়, কিন্তু তুমি চলো এখন। কে জানে জগদীশ আর হিতেন এখন কোন দিকে ঘুরছে? হাসপাতালে রোগী দুটোর কাছে এখন কে আছে? বিলাস আর বিভূতি বোধহয়। কিন্তু লুটপাট করতে পারে এমন কুমতলবের কিছু প্রাণী এদিকে সেদিকে গা ঢাকা দিয়ে থাকতে পারে। টাউনটাকে একবার চক্কর দিয়ে ঘুরে দেখলে কেমন হয়? নতুন পাড়াতে এসে শীতল বিশ্বাসের তোবড়া লক্কর ট্রাকটাকে নিয়ে ঘুরতে থাকে শিশির আর অমল। স্টেট ব্যাংকের কাছে হিতেন আর জগদীশকে দেখতে পেয়ে ট্রাকে তুলে নেয়। চেঁচিয়ে হাসতে থাকে জগদীশ, আমার যে কেমন একটা রাজা রাজা ভাব হচ্ছে হিতেন, তোমার হচ্ছে না বোধহয়? না, আমার এখন এক পেয়ালা গরম চায়ের জন্য প্রাণটা ভিক্ষুক ভিক্ষুক হয়ে রয়েছে। মাধববাবুর শূন্য বাড়ির সামনের ঘরের দরজাটা খোলা। টর্চের আলো ফেলতেই দেখা যায় চা, চিনি, দুধ, কেটলি, টিপট আর পেয়ালা সবই এক জায়গায় জড়ো হয়ে পড়ে আছে। কোনো অসুবিধে নেই, শুধু জল গরম করে নিলেই পেয়ালা ভরে চা খেয়ে নিতে পারা যায়। শিশির হেসে হেসে ধমক দেয়, না হিতেন, এখানে থামবে না, চলো। এসআইবির অফিস বাড়ি উত্তরায়ণ। গোয়েন্দা গুলচন্দ্র, বীণা
এ বৃন্দাবনও অন্ধকার। উত্তরায়ণের বারান্দাতে একটা বাছুর দাঁড়িয়ে আছে। সড়কের একটা লেটার বক্সের উপর একটা সাদা বিড়াল। রবার বাগানের কাছাকাছি এসে হঠাৎ ট্রাক থামিয়ে কি যেন দেখতে থাকে শিশির। নীরব নির্জন সড়ক ধরে এক বুড়ো ভদ্রলোক বিড়বিড় করে কথা বলতে বলতে চলে যাচ্ছেন কোথায়। ট্রাক থেকে নামে শিশির। শুনছেন? কোথায় যাবেন আপনি? মহিম দস্তিদারের বাড়ি খুঁজছি। এই তো, এই যে সামনেই মহিমবাবুর বাড়ির ফটক। হ্যাঁ হ্যাঁ, চিনেছি। বুড়ো ভদ্রলোক ভারতী ফটকের ভিতরে ঢুকতেই আবার ট্রাক ছুটিয়ে চলে গেল শিশির আর ইয়েস ছেলের দল। ভারতীর বারান্দায় উঠে ডাক দেন বুড়ো ভদ্রলোক। কেউ আছেন নাকি? রাজবাহাদুর এসে চেঁচিয়ে ওঠে, মামাবাবু! বড় ঘরের দরজা খুলে কিরণলেখার মণিমালা বাইরে এসে চমকে ওঠেন। মেজদা! শুক্তি এসে হেসে ওঠে। কি আশ্চর্য, দুলাল মামা এসেছেন! দেখলে তো মণিমাসি, আমি দেরি করিয়ে দিলাম বলেই না দুলাল মামাকে ফিরে পাওয়া গেল। সাদা মাথায় হাত বুলিয়ে দুলাল দত্ত হাসেন। পাগলা ফটক খুলে দিয়েছে, তাই বের হয়ে এলাম, না এসে উপায় কি। আচ্ছা, আমি এখন একটু জিরিয়ে নিই, কি বলো কিরণ? শুক্তির মুখের হাসিটা এইবার যেন উচ্ছল হয়ে ওঠে। এখন আর জিরোতে পারবেন না দুলাল মামা। কেন? এখন তেজপুর ছেড়ে চলে যেতে হবে। আমরা সবাই যাব। কেন? তোমরাও সবাই অবাঞ্ছিত হয়ে গেলে নাকি? একরকম তাই। শুনলাম নেফা থেকেও নাকি অবাঞ্ছিত হয়ে দলে দলে সবাই চলে আসছেন। আমিও শুনেছি। আপনি কিন্তু এখন আমাদের সঙ্গে যাবেন। তা মন্দ হয় না। বাইরে আসেন গগন বসু। আমি স্টিয়ারিংয়ে বসি, শুক্তি আমার পাশে বসুক। আমি ড্রাইভ করি বাবা? না, আমিই পারবো। আমার দৃষ্টিশক্তি এখনো তোর চেয়ে কিছু কম নয়। কালুর মা বলেন, আমি তাহলে শিববাড়ির মন্দিরে? মণিমালা আর কিরণলেখা একসঙ্গে ধমক দেন। বাজে কথা বলো না কালুর মা, চুপ করে গাড়িতে উঠে করা। রাজবাহাদুর ডাকে, বাবা আসুন। মহিমবাবু তার পায়ের দিকে তাকিয়ে হাঁটেন, এগিয়ে যান। গাড়িতে উঠেই চোখ বন্ধ করেন। ভারতীর ফটক খোলা রেখে দিয়ে ছুটে বের হয়ে গেল দুই গাড়ি। এখান থেকে বের হয়ে তারপর নর্থ ট্রাঙ্ক রোড ধরে এগিয়ে, তারপর দেখা যাক কোথায় কত দূরে গিয়ে থামা যায়। মঙ্গলদৈ পৌঁছতে পারলে নরেশ কাঞ্জিলালের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিতে পারা যাবে। নরেশ কাঞ্জিলালকে চিনলি তো শুক্তি? শুনতে পায় না শুক্তি। শক্তির শূন্য মনটা যেন মানুষের পরিত্যক্ত ওই তেজপুরের ভয়ানক কালো মাঝরাতের অন্ধকারের মধ্যেই পড়ে আছে। গগন বসু ডাকেন, শক্তি! যেন ধরপড় করে জেগে উঠে জবাব দেয় শুক্তি। কি বলছো বাবা? গগন বসু বলেন, আমাদের বাগানের মেশিনারি সাপ্লাই করে কলকাতার যে কাঞ্জিলাল অ্যান্ড সন্স, তারই মালিক নরেশ কাঞ্জিলাল। ফিরে চলো ঘরের টানে। একদিন, দুদিন, 3 দিন, তারপর পাল্টে গেল নাটকের সিন। সরে যাবার স্রোত এইবার যেন ফিরে আসার স্রোত হয়ে শূন্য দহ ভরে ফেলতে শুরু করেছে। ফিরে আসছে তেজপুরের লোক। তেজপুরের ভাগ্যটাও বোধহয় সেই সার্কাসের মেয়েটার মতো একটা মেয়ে, তারের উপর নাচছে। একবার ওদিকের ক্লাউনের হাতছানিতে ওদিকে চলে যায়, আবার এদিকের ক্লাউনের হাতছানিতে এদিকে ফিরে আসে। ট্রেন ভর্তি হয়ে, স্টিমার ভর্তি হয়ে, আর চারদিকের যত সড়ক ধরে ছুটন্ত জিপ, ট্রাক, বাস আর মোটর কারে ভর্তি হয়ে চলে আসছে তেজপুর শহরের পলাতক প্রাণের কল্লোল। চীনারা যুদ্ধক্ষান্তি ঘোষণা করেছে, বলেছে ওরা আর এগুবে না, কিছুদিনের মধ্যেই ফিরে যেতে শুরু করবে। কিন্তু শর্ত এই যে প্লেন ভর্তি হয়ে উড়ে উড়ে আসছেন যত পলাতক সম্পত্তিময় প্রাণ। এয়ারপোর্টের কাছে অনাথ হয়ে পড়েছিল যত মোটর কার, তারা আবার সনাথ হয়ে আর খুশি হর্নের হর্ষ তুলে বড় বড় বাড়ির গ্যারেজে ফিরে এসেছে আর আসছে। দোকানপাট খুলছে, ঘরে ঘরে উনানের ধোঁয়া,
ছাড়া গরুর গলায় আবার দড়ি পড়েছে। আর পাবলিকের মরাল বুস্ট করবার জন্য নেতা, ভিআইপি আর মন্ত্রীও আসতে শুরু করেছেন। সার্কিট হাউসের খানসামার হাতে ট্রে ভর্তি পেয়ালাতে আবার গরম চা টলমল করে। শিলিগুড়ি থেকে মিলিটারি ট্রেন এসে পড়েছে। কোর হেডকোয়ার্টারে অফিসারের ব্যস্ততা উঁকিঝুঁকি দেয়। ময়দানে সকালবেলার রোদে জওয়ানের প্যারেড মচমচ করে। কি আশ্চর্য! হাসপাতালে ডাক্তার, পুলিশ লাইনে পুলিশ, আর আদালতে ম্যাজিস্ট্রেট। তেজপুরের মানুষের চোখে দৃশ্যটা যেন ডিএল রায়ের কবিতার কথার মতো একটা বল কি হে বিস্ময়। মঙ্গলদইয়ের কাঞ্জিলাল মশাই একটা জেদ করে ভালোই করেছিলেন। গগন বসুকে আর তার সঙ্গে সবাইকে শুধু 2-4 ঘন্টা রেস্ট নিয়েই চলে যেতে দেননি। পুরো 3টে দিন সবাইকে খুব যত্ন সমাদর দিয়ে প্রায় বন্দি করে রেখেছিলেন। এখান থেকে আবার এত তাড়াতাড়ি সরে যাবার কি দরকার গগনবাবু? কিছুদিন থেকেই যান না কেন? সরে যাবার হলে আমাদেরও তো সরে পড়তে হবে। কিন্তু রেডিও, খবরের কাগজ আর মঙ্গলদইয়ের রাস্তার হল্লা একটা নতুন খবর ছড়িয়ে দিতেই হেসে উঠেছিলেন কাঞ্জিলাল মশাই। এখন আপনাদের তাহলে তেজপুরেই ফিরে যাওয়া ভালো গগনবাবু। হ্যাঁ, তাই আর দেরি করেননি। ফিরে যাবার জন্য তৈরি হলেন কদমবাড়ির গগন বসু, কিরণলেখা আর শুক্তি, তেজপুরের মহিমবাবু, মণিমালা, কালোর মা আর রাজবাহাদুর। আর একজন মানুষ, নেফার এক আঁকা গাঁয়ের পাশে আর বনসুমের জঙ্গলের ছায়ার কোলে যার নিঃস্ব জীবনের একমাত্র শখের বাসাঘর। বাঁশবাখারির একটা চং এখনও নড়বড় করছে কিনা কে জানে। সেই দুলাল দত্ত তার সাদা মাথায় হাত বুলিয়ে আর বেশ একটু আশ্চর্য হয়ে বলেন, আবার তেজপুর? ফিরে যাবার টানে আবার 2টি মোটর গাড়ি সকালবেলার রোদে ছুটে ছুটে আর ধুলো মাখা হয়ে তেজপুরে ফিরে আসে। আর রবার বাগানের ভারতীর খোলা ফটক দিয়ে ভিতরে ঢুকেই যেন রেস্ট ফিরে পাওয়ার সুখে অলস হয়ে থেমে যায়। দোতলাতে শুক্তির ঘরের দরজার কাছে এগিয়ে যেয়েই চেঁচিয়ে হেসে ওঠে শুক্তি, আশ্চর্য মণিমাসি, আমার ঘরে এখনো আলো জ্বলছে? নিভিয়ে যেতে ভুলে গিয়েছিলাম নাকি? মণিমালার সারা মুখ জুড়ে আর একবার খুশির হাসি থমথম করে। ও ঘরের ঘড়িটা এখনো কেমন টিকটিক করে বেজে চলেছে, শুনছিস শুক্তি? শুক্তির ঘরের টেবিলে দোয়াতের কালিও শুকিয়ে যায়নি, কলমটাও ঠিক সেখানেই পড়ে আছে, আর চিঠি লেখার কাগজের প্যাডও আছে। এখন একবার আয়নার সামনে দাঁড়িয়ে খোঁপাটাকে খুলে ফেলতে, তারপর একটা হাঁপ ছেড়ে নিয়ে কোচের উপর গা এলিয়ে দিয়ে বসে পড়তে ইচ্ছে করে। কিন্তু তার আগে জোরহাটে প্রণব কাকার কাছে চিঠিটা লিখে ফেলাই ভালো। কালোর মা যখন চা খাওয়ার জন্য শুক্তিকে ডাকতে আসেন, তার আগেই শুক্তির চিঠি লেখা শেষ হয়ে যায়। খুব বেশি কথা লেখবার তো কিছু নেই। আপনি শুধু খোঁজ নিয়ে জানাবেন কাকা, আপনাদের নতুন প্লেটুনের হাবিলদার সুজিত রায়, বুমলাতে পোস্টিং হয়েছিল যার, সে এখন কোথায়? ফিরে এসেছে কি? প্রণতা শুক্তি। রবার বাগানের ভারতীর দোতলার একটি ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আর উঁকি দিয়ে তেজপুরের জীবনের কতটুকুই বা দেখতে, চিনতে আর শুনতে পারা যায়। আবার কী রকমের মুখর উপকথায় ভরে গিয়েছে তেজপুর। আর নেফার পাহাড়ের শুধু ওই মেঘলা রঙের চেহারাটাকে দেখেই বা কি আর কতটুকু বুঝতে পারা যাবে। ওখানে ঝুমের আগুনে পোড়া ক্ষেতের মাটির শক্ত ঢেলা ভাঙতে গিয়ে দফলা মেয়ে রেনকি এখনও রতন কাকার জন্যে কেঁদে উঠছে কিনা। নেফার পাহাড় জড়সড় হয়ে পড়ে আছে প্রকাণ্ড একটা জড়তার পাহাড়, একটা নিরেট বোবা পাথরের পাহাড়। খবরের কাগজে বিবৃতি হয়ে ছাপা হওয়ার জন্য কি ভয়ানক ব্যস্ত হয়ে উঠেছে এক একটি ত্যাগ, সাহস আর কর্তব্যনিষ্ঠার গল্প। টেলিফোনে ডেকে ডেকে আর গাড়ি পাঠিয়ে হোটেলে হোটেলে প্রেসের মানুষ খুঁজছেন ওরা, বিবৃতি দেবার জন্য উন্মুখ যত সিভিল, মিলিটারি আর পলিটিক্যাল। খবরের কাগজে ছাপার হরপের গল্প পড়ে তেজপুরের মানুষ আশ্চর্য হয়ে যায়। অফিসার মনোহরলাল সারা রাত জেগে একাই হাসপাতাল পাহারা দিয়েছেন, মাঝে মাঝে রোগীদের মুখে জল দিয়েছেন। আর সিনহা সাহেব
একা বন্দুক হাতে নিয়ে সারা রাত টেলিগ্রাফ অফিসের বারান্দায় দাঁড়িয়েছিলেন। পুলিশের ভট্টাচার্য তার অফিসের টেবিলের উপরেই সারা রাত শুয়েছিলেন, এক পাও নড়েননি। কিন্তু ওরা কোথায়, যারা শূন্যনগর তেজপুরের দুটো ভয়ানক কালো রাতে রাজা রাজা হয়ে ঘুরে বেড়ালো? ওরাও আছে বই কি, কিন্তু থেকেও নেই। ওরা আবার সেই সামান্য সাধারণ পুরনো ছায়া হয়ে গিয়েছে। প্রাইমারি স্কুলের হাজিরা খাতার দিকে তাকিয়ে হিসেব করে শিশির, আর কতজন ছাত্রী ফিরে আসতে বাকি আছে। সামনে টেস্ট পরীক্ষার ভয় ভুলতে গিয়ে সিনেমার টিকিট কিনে নিয়ে হাউসের বারান্দায় ঘুরঘুর করে হিতেন। অমল আর জগদীশ বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে পান খায় আর গল্প করে। আজ আবার ডোগরা রেজিমেন্টের কিছু লোক বের হয়ে চারদুয়ারে পৌঁছেছে। তুমি আজ চারদুয়ারে গিয়েছিলে নাকি? হ্যাঁ, বমডিলা থেকে ওরা জঙ্গলে জঙ্গলে দিন রাত হেঁটেছে, এক মুঠো ছোলাও খেতে পায়নি। মাঝে মাঝে শুধু বুনো কলা পুড়িয়ে খেয়েছে। দারুণ শীতে মুখে চামড়া ফেটে গিয়েছে, পায়ের ফোসকা ঘা হয়ে গিয়েছে, ছেঁড়া জামা, ছেঁড়া জুতো, কথা বলতে গিয়ে হাঁপিয়ে পড়ছে। দেখলে ভয়ানক মন খারাপ হয়ে যায়। জোরহাট থেকে প্রণব কাকার চিঠি আসতে খুব বেশি দেরি হলো না। শুক্তিকে শুধু 7টা দিনের অপেক্ষা সহ্য করতে হয়েছে। ঘরের জানালার কাছে দাঁড়িয়ে চিঠি পড়ে শুক্তি। হাতটা চমকে চমকে কাঁপতে থাকে। তারপর শুক্তির 2 চোখ যেন অন্ধের 2টো নকল চোখের মতো চকচকে পাথর হয়ে নেভার পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। লিখেছেন প্রণব কাকা, কোনো খবর নেই শুক্তি, তবে বুমলাতে আমাদের আসাম রাইফেলের পোস্টের কি দশা হয়েছে সেটা অনুমান করতে অসুবিধে নেই। হয় সবাই মরেছে, নয় কিছু মরেছে কিছু বেঁচেছে। যদি কিছু লোক বেঁচে থাকে তবে তারাও হয় চীনাদের হাতে সবাই বন্দী হয়েছে, নয় কিছু বন্দী হয়েছে, কিছু পিছনে সরে আসতে পেরেছে। যদি কিছু লোক পিছনে সরে আসতে পেরে থাকে তবে তারাও শেষে নিশ্চয়ই স্ট্রাগল আউট করেছে। শুক্তির 2 ঠোঁটও যেন শক্ত পাথর হয়ে গিয়েছে। কোনো করুণ আক্ষেপও তাই বিড়বিড় করে উঠতে পারে না। শুধু মাথাটা যেন রাগ করে করে জ্বলছে আর বলছে, সবাই মরেছে। বাহ, তার মানে সুজিতও মরেছে। হ্যাঁ, মরলেই হলো? এত সহজে মরে গেলেই হলো? চালাকি? অসম্ভব, একটুও বিশ্বাস করা উচিত নয়। চিঠিটাকে শক্ত মুঠোর চাপে দুমড়ে মুচড়ে দূরে ছুঁড়ে ফেলে দেয় শুক্তি। চীনাদের হাতে বন্দী হয়েছে? হোক না, মন্দ কি? একদিন তো ফিরে আসবে। ফিরে এসো, না হয় আবার লড়তে যাবে। স্ট্রাগল আউট করেছে? তাহলে তো ভালোই করেছে, না করে উপায় বা কি? জঙ্গলে জঙ্গলে গা ঢাকা দিয়ে আর দিশেহারা পথে ঘুরে ঘুরে অনেক কষ্ট পাবে, তবু তো একদিন ঘরে পৌঁছে যাবে। হাত পা না ভাঙলেই হলো। তবে কি সুজিত সত্যি ফিরে আসছে? নিশ্চয়ই আসছে, কিন্তু ফিরে আসতে আর কত দেরি করবে সুজিত? আর কাউকে ভালো করে না চিনুক সুজিত, অন্তত ওর কাকিমাকে তো ভালো করে চেনে। ভেবে ভেবে কত ছটফট করছেন ওর কাকিমা বেচারা। সেটা সুজিতের মতো মানুষের পক্ষে ভুলে থাকা সম্ভব নয়। সুজিতের মনও সেরকম নয়। তবে আর দেরি না করে চলে এলেই তো পারে। কিন্তু দোষ দিয়ে লাভ নেই, নিশ্চয়ই ইচ্ছে করে দেরি করছে না। যা বিশ্রী পাথর জঙ্গল আর পোকামাকড়ে ভরা ওই নেফা। কিরণলেখা বেশ একটু ব্যস্তভাবে জিজ্ঞেস করেন, জোরহাট থেকে তোর প্রণব কাকা চিঠি এসেছে মনে হলো? হ্যাঁ। কি লিখেছে? সুজিতের খবর কি? হয়তো মরেছে, কিংবা। কিরণলেখা শিউরে ওঠেন, ছি, ওরকম ভয়ানক বাজে কথা হয়তো করেও বলতে নেই। প্রণব কাকা যা লিখেছেন আমি তাই বলছি। হয়তো বেঁচে আছে, বেঁচে থাকলে চীনাদের হাতে বন্দী হয়েছে, কিংবা লুকিয়ে জঙ্গলে জঙ্গলে হাঁটা দিয়ে চলে আসছে। তাই বল, তাই যেন সত্যি হয়। তাড়াতাড়ি ফিরে আসুক ছেলেটা। চলে গেলেন কিরণলেখা। বললে একটু খারাপ শোনায়, তাই শুক্তিকে একটা কথা বলতে পারলেন না। তাই পাশের ঘরে গগন বসুর কাছে গিয়ে কথাটাকে বলেই ফেলেন কিরণলেখা। এটা তো একরকম খবর পাওয়াই হলো।
মরে টরে যাওয়া, চীনাদের হাতে বন্দি হওয়া, আর জঙ্গলে জঙ্গলে লুকিয়ে চলে আসা, সবই তো এক একটা খবর। সুজিত ছেলেটার ভাগ্য নিশ্চয়ই এই 3 খবরের কোনো একটা খবর হয়ে গিয়েছে। কিন্তু কোন খবরটা ঠিক? তবে তো এই দাঁড়ায় যে সুজিতের ভাগ্যের একটা ঠিক খবর যেদিন মুখর হয়ে উঠবে, সেদিন শুক্তির মনের ইচ্ছাটাও মুখ খুলবে, তার আগে নয়। এটাই বা কেমনতর কথা? ওরকম একটা খবরের অপেক্ষা করে করে শুক্তির ভাগ্যটাও কি দিনের পর দিন অচল হয়ে পড়ে থাকবে? শুক্তি কিন্তু ভাবতে ভুল করে না। না, এরকম করে শুধু একটা আওনাকি আওয়াজ শুনবার জন্যে কান পেতে আর চুপ করে বসে থাকবার কোনো মানে হয় না। শুক্তির প্রাণটা কি রাতের রেলগাড়ি, যে কেউ একজন এসে সবুজ বাতি দুলিয়ে দেবে তবে চলতে শুরু করবে? শুক্তির চোখে আনমনা ভাবনার ছায়া, কিন্তু 2 ঠোঁটে যেন শক্ত করে চেপে ধরা একটা অদ্ভুত হাসি। দেখতে পেয়ে একদিন মণিমালা জিজ্ঞাসা করেন, তুই তো এখনো কিরণদিকে ঠিক করে কিছু বললি না শুক্তি? আমরা সবাই যে আশা করে তৈরি হয়ে রয়েছি। কি বললে? মাঘ হলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, না হয় ফাল্গুনেই হলো। কিন্তু তুই বলবি তো? বলবো। কিন্তু তুই নাকি বলেছিস যে সুজিত নামে সেই হাবিলদার ছেলেটার একটা খবর না পেয়ে। শুক্তি হাসে। হ্যাঁ বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি একটা খবরের সঙ্গে চুক্তি করে বসে আছি। খবর পেলে পাওয়া যাবে, না পেলে পাওয়া যাবে না। তাহলে প্রণব কাকাকে আরেকটা চিঠি দিয়েছি, সে চিঠির জবাব আসুক। তারপর? তারপর কি? মণিমালার গায়ে একটা ঠেলা দিয়ে হাসতে থাকে শুক্তি। তারপর যা বলবার বলেই দেব। তুমি এখন যাও তো মণিমাসি। কিন্তু জোরহাট থেকে প্রণব কাকার চিঠির আশায় চুপ করে বসে থাকতেও যে ভালো লাগে না। বারবার শুধু মনে হয় এতদিনে নিশ্চয়ই এসে পড়েছে সুজিত। শুধু ওর খবর জানবার জন্য কেউ ব্যস্ত নয় বলেই সুজিত একটা অচেনা বস্তুর মতো কোথাও পড়ে আছে। কে জানে কুমুদ ডাক্তার এখন কোথায় আছেন? সুজিতের কাকিমাই বা কোথায়? ওরা কিছু জানতে পেলেন কি না পেলেন সেটাও তো জানবার কোনো উপায় নেই। ও দৃশ্য দেখলে চোখ চলে যায়। নেফার পাহাড়ের উপর দিয়ে কত হেলিকপ্টার রোজই আসছে। রাজবাহাদুরও রোজ সেই একই কথা বলছে, और भी आया, और भी जखम जवान लोग आ रहा। কিন্তু নামধাম জানবার তো কোনো উপায় নেই। অদ্ভুত এক সিকিউরিটি ওদের কম্বলে জড়িয়ে আর আড়ালে আড়ালে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। শুক্তির ইচ্ছের জেদ সহ্য করতে গিয়ে রাজবাহাদুরকে একদিন লোখরা ঘুরে আসতে হলো। না, লোকরাতে এখনও কোনো ফিরতি জওয়ান পৌঁছয়নি। হাবিলদার সুজিত রায়ের খবরও কেউ বলতে পারেনি। রাজবাহাদুরের পুরনো বন্ধু জমাদার ধনরাজ লিম্বু খুব জোরে মাথা কাঁপিয়ে আক্ষেপ করেছে, না আর ভাবনা করবার কিছু নেই, গঙ্গা পানি পিলিয়া হাবিলদার সুজিত। কি বললে রাজবাহাদুর? শুক্তির গলার স্বর শিউরে ওঠে। জমাদার লিম্বু বলতা হ্যায় বুমলাওয়ালা জওয়ান লোক সব খতম হো গিয়া। যত সব মিথ্যে কথা, মাথা মুন্ডু নেই, বাজে কথা। সরে যায় শুক্তি। রাজবাহাদুর যা বলছে সেটা তো একটা নিরেট অজ্ঞতার মন গড়া যত জল্পনার রক্তমাখা উল্লাস। জঘন্য, শুনলে কান দুটো যেন ঘিন ঘিন করে। সরে গিয়েও কোথাও কিন্তু শান্ত হয়ে বা শ্রান্ত হয়ে বসে থাকতে পারে না শুক্তি। ঠিক খবর যে পেতেই হবে। চুপ করে বসে থাকলে তো চলবে না। নিচের তলায় নেমে গিয়ে টেলিফোনে রিসিভার তুলে ডাকাডাকি করে শুক্তি। হ্যালো, পিটিআই? আপনি পিটিআই মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ। আপনি নিশ্চয়ই বলতে পারবেন স্ট্র্যাগলার যারা চলে আসতে পেরেছে তাদের নাম কেমন করে জানা যায়? এখন জানবার উপায় নেই, ডিফেন্স মিনিস্ট্রি যেদিন জানাবেন সেদিন জানতে পারা যাবে, তার আগে নয়। যারা আসছে কিন্তু এখনো পৌঁছতে পারেনি তাদের নামও কি জানতে পারা যায় না? এটা কি রকমের কথা বললেন? হেসে ফেলেন গাঙ্গুলি। আমি বলছি যারা চলে আসতে পেরেছে তারা তো বলতে পারে আর কে কে আছে, কোথাও তাদের সঙ্গে হঠাৎ দেখা সাক্ষাৎ হয়ে থাকতেও তো পারে। তা হয়তো হয়েছে। তাহলে আপনি একটা কাজ করুন,
কাউকে চারদুয়ারে পাঠিয়ে খোঁজ নিতে চেষ্টা করুন। শুনছি সেখানে রাজপুত রেজিমেন্টের কিছু লোক এসেছে। আমি আসাম রাইফেলের একজনের খবর চাইছি। তাহলে বরং আপনি আজই কাউকে রাঙাপাড়া পাঠিয়ে দিন। আসাম রাইফেলের একজন ডাক্তার চক্রবর্তী সেখানে আজ 3-4 দিন হলো এসেছেন। শুনেছি তিনি স্ট্রাগল করে প্রায় 21 দিন পরে খুব কাহিল অবস্থায় রাঙাপাড়াতে পৌঁছেছেন। রাজবাহাদুর, তুমি কোথায়? ডাকতে থাকে শুক্তি। জি হ্যাঁ দিদি, বলুন। তোমাকে এখনই একবার রাঙাপাড়া যেতে হবে। বহুত আচ্ছা। শুক্তির সব উপদেশ আর নির্দেশ মন দিয়ে শুনে নিয়ে রাঙাপাড়া রওনা হয়ে যায় রাজবাহাদুর। সবই দেখতে আর শুনতে পান কিরণলেখা। শুক্তি যেন মরিয়া হয়ে একটা ব্যাকুল ব্যস্ততার খেলা নিয়ে মেতে উঠেছে, আর ছুটে ছুটে হয়রান হচ্ছে বেচারা রাজবাহাদুর। এই ব্যস্ততাকে যেন একটা নিয়ম করে ফেলেছে শুক্তি। সারাদিনের মধ্যে অন্তত একবার টেলিফোন করে পিটিআইয়ের গাঙ্গুলিকে বিরক্ত করা আর জেনে নেওয়া নেফার জঙ্গলি বাধা বেহেদ করে কে কোথায় ফিরে এলো। তারপর রাজবাহাদুরকে একবার তাড়া দিয়ে দৌড় করানো। যাও রাজবাহাদুর, শুনে এসো কি বলে ওরা, কোনো খবর দিতে পারে কি না। যাও রাজবাহাদুর, আজ একবার ফুটহিলের ক্যাম্পে গিয়ে একটা খোঁজ নিয়ে এসো। আজ একবার চারদুয়ার যেতে হবে রাজবাহাদুর। আজ একবার এলবি রোডে সামন্তবাবুর বাড়িতে যাও। একজন ক্যাপ্টেন রায়, এখন সে বাড়িতে আছেন। নেফার ভেতর থেকে এই 3 দিন হলো বের হয়ে এসেছেন। তাকে একবার জিজ্ঞেস করে এসো তো কোনো খবর দিতে পারেন কি না। আরও 2 দিন, 2 বার 2 জায়গাতে গিয়ে আর খোঁজ নিয়ে ফিরে এসেছে রাজবাহাদুর। শুধু শ্রান্ত আর ক্লান্ত হয়ে ফিরে আসে রাজবাহাদুর। যার খবরই নেই তার খবর দেবে কে? কি আশ্চর্য! কেন যে ঝুটমুট এত তাকলিফ করছেন দিদি, কিছু বোঝা যায় না। অনেক গল্প এনে দিয়েছে রাজবাহাদুর, আর কত আনবে? ডাক্তার চক্রবর্তীর গা বিছুটির ঘষা খেয়ে খেয়ে ঘা হয়ে গিয়েছে। একটা পাথরের খাড়ায় টপতা দিয়ে আছড়ে খেয়ে পড়েছিলেন, বাঁ পায়ের 2টো আঙুল ভেঙে গিয়েছে। কিন্তু সুজিল হাবিলদার নামে কারো খবর তো আমি জানি না। তবে সেলা থেকে সরে আসবার আগে শুনেছিলাম আমাদের বুমলা পোস্টের কয়েকজন জওয়ান রিট্রিট করতে পেরেছিল। ক্যাপ্টেন রায় বলেছেন, আমাদের খুব বেশি অনাহার সহ্য করতে হয়নি। বুঝলাম না দাগানিয়া বস্তির আকারা আমাদের কেন এত সাহায্য করলো। বুঝলাম না ওদের ঘরে ঘরে কেষ্টু বিষ্টুর এত ছবিই বা এলো কী করে। মজার ব্যাপার, পাকা চুলে ভরা সাদামাতার এক সুবেদারকে ওরা সবচেয়ে বেশি যত্ন আদর করেছে। মকাই চাল মাংস যা জোগাড় করতে পেরেছে তাই এনে ওরা আমাদের খাইয়েছে। আমাদের অনেক লোককে ওরা ওদের জামা কাপড় পরিয়ে ঘরে লুকিয়ে রেখেছিল। চীনারা দেখেও কিছু বুঝতে পারেনি। হ্যাঁ, বেশ কষ্ট হয়েছিল পিঞ্জলি রোড হেড পর্যন্ত পৌঁছতে। সারা রাত ধরে বেতের জঙ্গল কেটে কেটে রাস্তা করা আর আগুন জেলে হাতি খেদানো। কিন্তু আসাম রাইফেলের কারোর সঙ্গে তো আমার দেখা হয়নি। শুনেছি বুমলার কেউই সরে আসতে পারেনি। চারদুয়ার ক্যাম্পের রাজপুত রেজিমেন্টের নায়েক কুন্দান সিং বলেছে, হ্যাঁ শুনেছি বুমলাতে আসাম রাইফেলের একজন হাবিলদার একা দাঁড়িয়ে RLMG নিয়ে কাভারিং ফায়ার রেখেছিল। কিন্তু সে কি আর আছে? ফুটহিলে এক ক্যাম্পের কাছে গিয়ে উঁকিঝুঁকি দিয়ে আর অনেক চেষ্টা করেও কিছু জানতে পারেনি রাজবাহাদুর। ক্যাম্পের বাইরে একজন সুবেদারকে জিজ্ঞাসা করতেই তিনি বড় বড় চোখ করে চমকে উঠেছেন। বুমলা আসাম রাইফেল কা হাবিলদার? বাস और कुछ पूछिए नहीं, नमस्ते। বাস, তবে আর কি? এইবার একটা উড়ন্ত হেলিকপ্টারের দিকে তাকিয়ে আর হাত তুলে একটা নমস্তে জানিয়ে দিয়ে জানলাটা বন্ধ করে দিলেই তো হলো। ডেড বডি কোলে নিয়ে আর উড়ে উড়ে খবরহীন জগতের মেঘের ভিতরে চিরকালের মতো মিলিয়ে যাক হেলিকপ্টার। শক্তির প্রাণটাও এই অদ্ভুত মিথ্যে ব্যস্ততার সব ধুলো ধুয়ে মুছে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সকালবেলা বিছানা ছেড়ে উঠতেই শক্তির মনে যেন একটা পাগল পাগল শখের লোভ ছটফট করে হাসতে থাকে। একবার চেষ্টা করেই দেখাই যাক না কেন। মা বলবেন, তোর মাথা খারাপ হয়েছে। বাবা বলবেন, ওখানে সিকিউরিটির নিষেধ আছে,
কাছে যেতে পারবি না। জেনে শুনে মিথ্যে হয়রান হবার দরকার কি? মণিমাসি বলবেন, এতদিন পরে তোরা যাবার হঠাৎ ছুটোছুটি করবার ইচ্ছে হলো কেন? রাজবাহাদুরকে একবার বলে দাও মণিমাসি। কি বলবো? আমি একবার বের হব। কোথায় বের হবি? একবার এয়ারপোর্টে ঘুরে আসি। এয়ারপোর্ট কি বেড়াবার জায়গা? বেড়াতে তো যাচ্ছি না, শুধু একটু দেখতে যাচ্ছি। কি দেখবার আছে ওখানে? রাজবাহাদুর বললে ফুটিলের ক্যাম্প থেকে ট্রাকে করে জখম জওয়ানদের এয়ারপোর্টে আনছে আর প্লেনে তুলে দিচ্ছে। ওটা কি দেখবার মতো একটা চমৎকার দৃশ্য? আমি ভাবছি হঠাৎ যদি সুজিতবাবুকে দেখতে পাওয়া যায়। কিরণলেখার কথাগুলি বেশ রুক্ষ সুরে বেজে ওঠে। কি অদ্ভুত তোমার শখ! দেখে এসো তাহলে। অদ্ভুত শখ নয়, জাগা চোখে স্বপ্ন দেখবার অদ্ভুত বাতিক। মিথ্যে বলে বুঝতে পেরেও দেখতে ইচ্ছে করে। এয়ারপোর্টে গিয়েও কিছু দেখতে পাওয়া যাবে বলে মনে হয় না। একটা ট্রাকের ভিতর থেকে ব্যান্ডেজ বাঁধা মাথা তুলে সুজিত উঁকি দিয়ে তাকাবে, এটাও একটা মিথ্যে আশা। কেউ কাউকে দেখতে পাবে না, তবু এয়ারপোর্টের বাতাসে প্রতিধ্বনির মতো একটা শব্দ বেজে উঠবে। আমি এসেছি, এমন চমৎকার একটা ম্যাজিক ব্যাপারও সম্ভব নয়। তবু সত্যিই যে একবার ঘুরে আসতে ইচ্ছে করে। কত খোঁজই তো মিথ্যে হয়ে গেল, না হয় এই শেষ খোঁজও মিথ্যে হয়ে যাবে। শুক্তি বলে, আমি শুধু একটা চান্স নিচ্ছি মা। জানি কিছুই দেখতে পাওয়া যাবে না, তবু যদি হঠাৎ। হেসে ফেলেন কিরণলেখা। যাও, কিন্তু ফিরতে দেরি করো না। শুক্তি বলে, একটু আসতে চলো রাজবাহাদুর। সঙ্গে সঙ্গে গাড়ির স্পিড মৃদু করে দেয় রাজবাহাদুর। শুক্তি যদি না বলতো তবে রাজবাহাদুর বোধহয় সামনের ওই 2 মিলিটারি ট্রাকের পাশ কাটিয়ে সব এগিয়ে চলে যেত। তাঁবুর মতো করে ছাউনি দিয়ে ঢাকা 2টো ট্রাক আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। পিছনে শুক্তির গাড়ি। দেখতে অসুবিধে নেই, বুঝতেও অসুবিধে নেই। কয়েকজন জখম সৈনিককে বয়ে নিয়ে চলেছে এই 2 ট্রাক। ট্রাকের ভিতরে আর্মি মেডিকেলের একজন অফিসার একটা কাঠের বাক্সের উপর চুপ করে বসে আছেন। 2টো স্ট্রেচারকে তো বেশ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। কম্বলে ঢাকা হয়ে এই স্ট্রেচারে শুয়ে আছে যে 2জন আহত, তাদের মুখে সামান্য একটু আবছা চেহারা শুধু দেখা যায়। নিস্পন্দ মূর্তি, নিষ্পলক চোখ। শুক্তির বুকটাও যেন সব নিঃশ্বাসকে নীরব করে দিয়ে ধরে রেখেছে। সামনের ট্রাকের চাকা বড় বেশি ধুলো ওড়াতে শুরু করেছে। শুক্তির নিষ্পলক চোখ দুটো চমকে ওঠে। একটু থামো রাজবাহাদুর। গাড়ি থামে। ট্রাক দুটো বেশ দূরে চলে যায়। দেখতে পাওয়া যায় ওদিক থেকে উড়ন্ত ধুলোর ভিতর দিয়ে একটা সাইকেল রিক্সা সড়কের গর্ত মারিয়ে আর ঝাঁকুনি খেয়ে খেয়ে এগিয়ে আসছে। বড় ভুল হতো শুক্তির যদি এই সময় ধুলোই ভরে রুমাল তুলে চোখ মুখ ঢাকা দিত। দেখতেই পেত না যে রিক্সার উপরে এমন একটা মানুষ বসে আছে যার কথা আজও শুক্তির একবার মনে পড়েছে। রিক্সাতে বসে আছেন আর হাসছেন সুজিতের কাকিমা। তার পাশে খুব রোগা দেখতে মাঝবয়সী এক ভদ্রলোক লাল সুতির চাদর গায়ে জড়িয়ে বসে আছেন। এটা তো আর জাগা চোখে দেখা একটা স্বপ্ন নয়, এটা কল্পলোকের একটা জায়গাও নয়। গর্তে ভরা একটা সত্যিকারের সড়কের উপর দিয়ে তেজপুরের সাইকেল রিক্সা লাফিয়ে লাফিয়ে আসছে। কিন্তু শুক্তির চোখ দুটো যেন কল্পলোকেরই একটা বিস্ময় দেখে ছটফট করতে থাকে। আর বুঝতেও দেরি হয় না সুজিতের কাকিমা কেন এত হাসছেন। এই রিক্সা থামো, শুনছেন? চিনতে পারছেন? শুক্তির ডাক শুনে রিক্সার ভিতর থেকে একটা খুশি উতলা মূর্তি ধরে নেমে আসেন সুজিতের কাকিমা, প্রিয়বালা। ও মা, এ কি সাহেবের মেয়ে নাকি? গাড়ি থেকে নামে শুক্তি। হ্যাঁ, আমি শুক্তি। আপনি কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম ওখানে এয়ারপোর্টে, রোজই তো যেতাম। 3 দিন হলো তেজপুরে এসেছি। আপনি ওখানে কেন যেতেন? যাব না, না যেয়ে পারি? কেউ যখন আমার সুজিতের কোনো খবর দিলে না, তখন বলাই বললে চলো মামি এয়ারপোর্টে গিয়ে দেখি। শুনেছি ওখানে রাইফেলের লোকজন আসছে আর চলে যাচ্ছে। বলাইকে? এই তো বলাই। লাল সুতির চাদর গায়ে জড়ানো,
রোগা ভদ্রলোক রিকশা থেকে নেমে এসে বলেন, আমি রিফিউজি মানুষ, একটা রিকশা খাটায়, এছাড়া আর কোনো রোজগার নেই। পঙ্গু স্ত্রী, বুড়ো মা। আর প্রিয়বালা বলেন, তেজপুরে বলাইয়ের বাড়িতেই আছি। আপনাদের ডাক্তারবাবু এখন আছেন রঙ্গিয়াতে, খুব অসুস্থ। আমিও রঙ্গিয়া থেকেই এখানে এসেছি, এইবার ফিরে যাব। সুজিতবাবুর খোঁজ পেয়েছেন নিশ্চয়ই? পেয়েছি, এই তো আজ এই মাত্র পেলাম, তাই তো ফিরে যাচ্ছি। কে দিল খবর? বলাইবাবু বলেন, আজ এয়ারপোর্টে লোখরার একজন জমাদারের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তার কাছেই শুনলাম সুজিত ফিরেছে, ভালো আছে, শুধু 3টে দিন হাসপাতালে ছিল। প্রিয়বালা মাথা নাড়তে থাকেন, বাবারে বাবা, কি মিথ্যুক ছেলে সুজিত! ওর কাকাও কি ভয়ানক মিথ্যুক! আমাকে হেন তেন কত কি না বুঝিয়ে দিলে। বুমলা নাকি চারদুয়ারের কাছে খুব ভালো একটা জায়গা। ও ছেলে যে যুদ্ধের চাকরি নিয়ে সে নেফা পাহাড়ে সরে পড়বে, যে নেফার পাথর ওর বাপকে মেরেছে, এ তো আমি স্বপ্নেও সন্দেহ করিনি। কেঁদে কেঁদে আমার চোখে ঘা হয়ে গিয়েছে। এই দেখুন, আপনি একবার নিজের চোখে দেখে দিন। যাক, যা হবার হয়ে গেছে, এবার নিশ্চিন্ত হয়ে রঙ্গিয়া ফিরে যান। হ্যাঁ, খুব নিশ্চিন্ত। দুঃস্বপ্ন গেল। হ্যাঁ, আপনাদের খবর একটু বলুন। সাহেব কোথায় আছেন? আপনার মা কোথায়? আমরা সবাই এখন তেজপুরে আছি। কদমবাড়ি যাবেন কবে? ঠিক জানি না। আমাদের আর কদমবাড়ি যাওয়া হবে না, ভাবলে বড় দুঃখ হয়। কদমবাড়ি আর যাবেন না কেন? ওর ভাঙা শরীরে আর চাকরি পোষাবে না। ভাগ্যি ভালো যে এককালে রঙ্গিয়াতে একটা কুড়ে ঘর তুলে রেখেছিল, এখন তাই একটা ঠাঁই হলো। আচ্ছা, আপনি আসুন এখন। আপনারা কোন পাড়াতে আছেন? রবার বাগানে, বাড়ির নাম ভারতী। বলাইবাবু বলেন, হ্যাঁ, মহিমবাবুর বাড়ি। সে বাড়িকে কে না চেনে? যাই বলুন, রঙ্গিয়া বলুন আর তেজপুর বলুন, কদমবাড়ির মতো সুন্দর কেউ নয়। কদমবাড়ির গাছের দুটো রাঙা জবাতে পুজোর থালা ভরে যায়, এক জালের দুধে এই মোটা সর পড়ে, জল বাতাসও কত মিষ্টি। শুক্তি হাসে, তবু তো কদমবাড়িকে ছেড়ে দিলেন। ভাগ্য যদি ছাড়িয়ে নিয়ে যায় তবে আর কি করবার আছে বলুন। আচ্ছা চলি। চলে গেল রিকশা। এইবার রাজবাহাদুরকে গাড়ি ফেরাতে বললেই তো হয়। কত খুশি হয়ে হাসছে রাজবাহাদুর। সুজিতের কাকিমা সব কথা সবই তো শুনতে পেয়েছে। অনেকক্ষণ তো হলো, তবু চুপ করে দাঁড়িয়ে আছে শুক্তি। পথের লোক দেখলে সন্দেহ করবে গাড়িটা বুঝি অচল হয়ে গিয়েছে, কিন্তু রাজবাহাদুর ঠিক সন্দেহ করবে অচল হয়ে গিয়েছে দিদি। রাজবাহাদুর এখন যদি সত্যি হঠাৎ একটা কবিত্ব করে বলে দেয়, আওন কি আওয়াজ তো মিল গিয়া, দিদি এখন ফিরে চলুন, তবে শুক্তি কি তবে না হেসে আর খুব গম্ভীর হয়ে বলতে পারবে, হ্যাঁ চলো? কি আশ্চর্য, রাজবাহাদুর সত্যিই যে গাড়িটাকে ফেরাতে শুরু করেছে। গম্ভীর হতে গিয়ে হেসে ফেলে শুক্তি। হ্যাঁ, ঠিক করেছ, বেশ করেছ, চলো। ভারতের একটি ঘরের ভিতরে বসে কিরণলেখাও হাসছেন। শুক্তি এসে পৌঁছতে আরও খুশি হয়ে হেসে উঠলেন কিরণলেখা। জোরহাট থেকে তোর প্রণব কাকা চিঠি এসেছে শুক্তি। বলতে পারি। কি লিখেছেন প্রণব কাকা? সুজিতবাবু ফিরে এসেছেন। কি করে বুঝলি? তোমার মুখের হাসি দেখেই বুঝেছি। তাছাড়া পথেও একজনের মুখে হাসি দেখলাম। কে? ডাক্তারবাবুর স্ত্রী, সুজিতের কাকিমা। তাই নাকি? যাক, খুব ভালো হলো। ডাক্তারগিন্নি এবার নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবে। শুক্তি হাসে। আমাদের রাজবাহাদুরও এবার হাঁপ ছেড়ে নিশ্চিন্ত হবে। হবেই তো, সামান্য একটা খবর জানবার জন্যে ছুটোছুটি করে লোকটা এতদিন কি হয়রানি না হয়েছে। হাঁপ ছেড়ে নিশ্চিন্ত হয়েছে কিরণলেখারও মন। তা না হলে এখন শুক্তির মুখের দিকে ওরকম শান্ত আর স্নিগ্ধ দুটো মায়ার চোখ তুলে তিনি তাকিয়ে থাকতে আর হাসতে পারতেন না। আর শুক্তি, কিরণলেখার চোখের সামনের কোচের উপর একটা ক্লান্ত শরীরের সব ভার অলস করে লুটিয়ে দিয়ে বসে আছে যে শুক্তি,
সে শক্তি সত্যিই একটা হাঁপ ছাড়ে, তারপর উঠে দাঁড়ায়, আস্তে আস্তে হেঁটে চলে যায়। আজ শক্তি নিজেই যে সবচেয়ে বেশি নিশ্চিন্ত একটা শ্রান্তি। কিন্তু নিজের ঘরে ঢুকে আর মিররের সামনে দাঁড়িয়ে খোপা খুলতে গিয়ে চমকে ওঠে শক্তি, আর কথা বলে ফেলে, এ কি হলো? ছিছি, চোখ দুটো জলে ভরে গেল কেন? বুকটা এমন করে কেঁপিয়ে উঠল কেন, ফুঁপিয়ে উঠল কেন? শুধু একটা কথাই বা বারবার মনে পড়ছে কেন? খোঁপা বাঁধে শক্তি, চোখ মুছতে হবে তাই তোয়ালাটাকে হাতে তুলে নেয়। কিন্তু ভাবতে অদ্ভুত লাগে, কি আশ্চর্য, এ কথা তো কোনো দিন মনে হয়নি, কোনো দিন তো বুঝতেও পারা যায়নি। তবে আর কি, কিছুই না। কিন্তু মা যেন সেই অদ্ভুত কথাটা আর জিজ্ঞেস না করেন যে কাকে ভালো লাগে। ও কথার জবাব দেবে না, দিতে পারবে না শক্তি। মা যেন শুধু জিজ্ঞেস করেন কাকে ভালো মনে হয়। তেজপুরের শীতের বিকেলের শেষ আলোতে দূরের ধুলোর চেহারা রঙিন গোধূলির মতো হয়ে উঠল কিনা সেটা আজ আর দেখতে চেষ্টা করে না শক্তি। হাতে ধরা বইটার উপর যেন ঘুম ঘুম চোখের একটা ক্লান্ত দৃষ্টি গড়িয়ে দিয়ে সোফার ওপর চুপ করে বসে থাকে। হঠাৎ একবার মনে পড়ে যায়, আর মনে পড়তেই হেসে ফেলে। দিবুদা মাঝে মাঝে যে কবিতার বইটা খুব সুর করে পড়তেন, সে কবিতার শেষে একটা চমৎকার কথা ছিল, তামাম শোধ। এই বিকালের ডাকে আরও কয়েকটা চিঠি এসেছে, সেগুলিও যেন একটা নিশ্চিন্ততার চিঠি। কদমবাড়ি থেকে ম্যানেজার ব্যানার্জির অনেক চিঠি নিয়ে একজন লোক এসেছে। সেসব চিঠি এখনও পড়ে শেষ করতে পারেনি গগন বসু। শৈলেশ্বর বাবুর চিঠি পেয়েছেন মহিম বাবু। 7 দিনের মধ্যেই তেজপুরে ফিরে আসছেন শৈলেশ্বর বাবু, কারণ 3 মাসের বাড়ি ভাড়া বাকি ফেলেছেন কয়েকজন ভাড়াটিয়া। বাড়ি ভাড়া আদায়ের জন্য তিনি মামলা করতে চান। ইনকাম ট্যাক্সের মহাদেব চৌধুরীর চিঠিও পেয়েছেন মহিমবাবু। তিনিও আসছেন, কারণ তার কাছে বিশেষ কয়েকজন অ্যাসেসির জন্য বিশেষ দরকারের কথা বলতে সুশান্ত মজুমদার খুব শিগগিরই তেজপুরে এসে পড়বেন। কলকাতা থেকে সুমিত্রা সরকারের চিঠি পেয়েছেন কিরণ লেখা। এবার স্পষ্ট করে একটা খবর দিন কিরণ বৌদি, আর দেরি করা কি ভালো দেখায়? আরও যে 2টো চিঠি এসেছে, সে 2টো চিঠি দুবার পড়ে নিয়ে হাসাহাসি করেছেন কিরণ লেখার মণিমালা। নাসিক থেকে মীরার একটা চিঠি এসেছে, শান্তিপুর থেকে বাণীর একটা চিঠি। বাণী দেখছি এখনো শান্তিপুরেই আছে। মীরা যে গোলমালের সময় তেজপুর ছেড়ে একেবারে অত দূরে নাসিকে চলে গিয়েছে, এ খবর তো আমাকে কেউ দেয়নি। কিরণ লেখা হাসেন। যাই হোক, বাণীর আর মীরার এসব কথার এখন তো আর কোনো মানে হয় না। না, শুক্তিকে তবে এখানেই ডাকি। এখানে মানে ভারতীর বাইরের বারান্দার এই দিকে, যেখানে এরই মধ্যে একটা আলো জ্বলতে শুরু করেছে। কয়েকটি চেয়ার পড়ে আছে, আর 2 চেয়ারে বসে এতক্ষণ কথা বলছিলেন কিরণ লেখা আর মণিমালা। এদিকেরই বাইরের ঘরের ভিতরে একটি টেবিলের কাছে বসে চেক লিখছেন গগন বসু। ম্যানেজার ব্যানার্জি জানিয়েছেন বাগান চালু করতে হলে এখন বেশ কিছু টাকার দরকার হবে। মণিমালার ডাক শুনতে পেয়েই চলে আসেন শুক্তি। বাহ, সন্ধে ভালো করে না হতেই আলো জেলে বসে আছ মণিমাসি? না রে মেয়ে, সেজন্যে নয়, অনেক চিঠি পড়তে হলো। আলো না থাকলে চিঠির লেখা কি এই বয়সের চোখে আর পড়া যায়? কিরণ লেখা বলেন, কলকাতা থেকে তোর বড় পিসি চিঠি এসেছে শুক্তি। জানবার জন্যে খুব ব্যস্ত হয়ে উঠেছে সুমিত্রা। তুই কি বলতে চাস? তরবর করে হেঁটে বেড়ায় না ছটফটও করে না, বেশ শান্ত হয়ে এক ঠাঁই দাঁড়িয়ে থাকে শুক্তি। কিন্তু জবাব দিতে গিয়ে হেসে ফেলে, আমি কিছু বলতে পারবো না। এ কথার মানে? তোমরা ভেবে ঠিক করে নাও কাকে বেশি ভালো মনে হয়। আমরা যদি বলি শ্যামল, হ্যাঁ তবে তাই। আমি তো মনে করি অনিমেষ ভালো। শুক্তি হাসে, হ্যাঁ তবে তাই ভালো। কিরণ লেখা চশমার 2 কাঁচ আশ্চর্য হয়ে চিকচিক করে। তোমার নিজের কোনো পছন্দ অপছন্দ থাকবে না? এটা কেমন কথা? এ কথা তুলে আর কোনো লাভ নেই মা। তুমি সত্যি কথা বলছো? একটুও মিথ্যে বলছি না। তাহলে তোমার বাবাকে এই কথা বলি? বলো।
কিন্তু বলে লাভ কি? বাবা তো বলেই রেখেছেন যে। কি বলে রেখেছেন? বাবার মানুষ চিনতে খুব ভুল হয়, অনেক দেখেও মানুষ চিনতে পারেন না। হঠাৎ মাথাটাকে ঝুঁকিয়ে হেঁট করে দিয়ে মুখ লুকোতে চেষ্টা করে শুক্তি, কারণ বাইরের ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়েছেন গগন বসু, আর বারান্দার শুক্তির মুখের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছেন। গগন বসুর হাতের পাইপে ধোঁয়া নেই, তার কপালের সেই গভীর তিনটে রেখা হঠাৎ যেন আরও গভীর হয়ে গিয়েছে। আবার ঘরের ভিতরে চলে গেলেন গগন বসু। কিরণলেখা বলেন, শান্তিপুর থেকে বাণীও যে একটা অদ্ভুত চিঠি লিখেছে। পাইলট অফিসার পরিতোষের সঙ্গে তোমার তো কয়েকবার দেখা আর আলাপও হয়েছে। হ্যাঁ, তবে কি বলবে যে পরিতোষও ভালো? হ্যাঁ, ভালো বই কি, খারাপ কেন হবে? তোমার আপত্তি নেই? না। কিরণলেখার মনের এতক্ষণের দুঃসহ বিস্ময় এইবার যেন আর্তনাদ হয়ে বেজে উঠবে। মীরার মামার ছেলে রাজীবের কথাও তো মীরার কাছে তুমি শুনেছ? শুনেছি। রাজীবও নিশ্চয় খুব ভালো ছেলে? হ্যাঁ, শুনে তাই তো মনে হয়। তবে কি রাজীবের মার কাছে চিঠি দেব? দাও। আপত্তি নেই তোমার? না। তুমি কি পাগল হয়ে গেলে? রাগ করো না মা, কেউ চেনা কেউ শোনা, এই মাত্র, তার বেশি তো কিছু নয়। কাকে কার চেয়ে ছোট মনে করবো বলো? এরা সবাই সমান। কিরণলেখা আর কোনো কথা বলেন না, কথা বলেন মণিমালা। আমি বলি কিরণদি, শুনছেন কিরণদি? বলো। শুক্তিকে আর কিছু জিজ্ঞেস করা উচিত নয়, বরং আমরাই ভেবে দেখি। হ্যাঁ, অগত্যা তাই। আচ্ছা শুক্তি, তুমি এবার যাও। চলেই যাচ্ছিল শুক্তি, কিন্তু হঠাৎ থমকে দাঁড়াতে হলো। চোখে পড়েছে শুক্তির, গেটের দিক থেকে হেঁটে আসছে রাজবাহাদুর, তার পিছনে আরও দুজন। গেটের বাইরে রাস্তার উপর একটা রিক্সা দাঁড়িয়ে আছে। সে দুজন সোজা এগিয়ে এসে একেবারে বারান্দার উপরে উঠে দাঁড়ায়। হেসে কথা বলেন কিরণলেখা। এ কি ডাক্তার গিন্নি যে, এখন কোথায় আছেন আপনি? আছি রঙ্গিয়াতে। এই মেয়েটিকে? আমার দুঃসম্পর্কে ভাগ্নে হয় বলায়, তারই বাড়িতে এই মেয়ে, এই তো মাত্র মাস 2 হলো এসেছে। বলায়েরা গাঁতি খুড়োর মেয়ে। এ মেয়ের বাপও নেই মাও নেই। বসুন আপনি। তুমিও বসো। সাহেব ভালো আছেন? হ্যাঁ, কিন্তু আর বসবো না, যাচ্ছি স্টেশনে, সন্ধ্যের ট্রেনেই রঙ্গিয়া ফিরে যাব। এগিয়ে আসে শুক্তি। ট্রেন ছাড়বে কখন? এই তো এই সন্ধ্যে 6টায়। তবে তো এখনো সময় আছে। তা সময় একটু তো আছে, কিন্তু নেই বললেই চলে। আপনি আর মাত্র 5 মিনিট বসুন। প্রিয়বালা হাসেন। কেন, আপনার ইচ্ছেটা কি? শুক্তি হাসে। না, আপনাকে কেক বিস্কুট খাওয়াবো না, শুধু একটা জিনিস দেব। জিনিস? প্রিয়বালার কথার কোনো জবাব না দিয়ে চলে যায় শুক্তি। ফিরে এসে একটা চেয়ারের উপর শক্ত হয়ে বসে হাসে, আর কাগজে মোড়া একটা সোয়েটারকে কোলের উপর রাখে। উলের কাঁটা হাতে তুলে নেয়। আপনি একটু দেরি করুন, এমন কিছু সময় লাগবে না, হাতটা পুরো হয়েই গিয়েছে, শুধু কাঁধের সঙ্গে জুড়ে দেওয়া, ব্যাস। শুনছেন, সুজিতবাবুকে দেবেন এই সোয়েটার, ভুলে যাবেন না যেন। প্রিয়বালা হাসেন। সোয়েটার? হ্যাঁ, মালতী এসে যদি কখনো জিজ্ঞেস করে তবে বলে দিতে পারবো, সোয়েটার বোনা ফিনিশ করেছি, একজন যুদ্ধের মানুষকেই ওটা দিয়ে দিয়েছি, ফাঁকি দিইনি। খুব ব্যস্ত শুক্তি। শুক্তির হাতে উলের কাঁটা যেন সময় জয় করবার জন্য ছটফটিয়ে কাজ করছে। পাকা ধানের রং, নরম 4 প্লাই উলের সোয়েটার শুক্তির কোল থেকে হঠাৎ একবার পড়ো হয়ে ঝুলে পড়ে। তখনই ব্যস্ত হাতে আবার কোলের উপরে টেনে তুলে নেয় শুক্তি। কিরণলেখা আর মণিমালা দুজনে শুধু নীরব হয়ে বসে আছেন আর দেখছেন। সুজিতের কাকিমা প্রিয়বালাও তাই একেবারে নীরব। তিনি শুধু সাহেবকে একবার দেখতে পেলেন। ঘরের ভিতরে সাহেব যেন ছটফট করে ঘুরছেন। মাথার কাপড়টাকে টেনে আরও বড় করে নামিয়ে দেন প্রিয়বালা। এই নিন, হয়ে গেছে। সোয়েটারটাকে প্রিয়বালার হাতে তুলে দেয় শুক্তি। বেশ জোরে একটা হাঁপ ছাড়ে।
তারপর যাকে চোখে দেখতে পেয়েও এতক্ষণের এই ব্যস্ততার জন্য যার সঙ্গে একটা কথাও বলতে পারেনি শুক্তি, তারই সঙ্গে কথা বলে। তুমি কে? তোমার নামটাও তো শুনতে পেলাম না। মেয়েটি বলে, পূরবী। বেশ দেখতে পূরবী, একটু রোগা রোগা বটে, কিন্তু বেশ নরম দুটো ঠোঁট, চোখেও বেশ জলজলে একটা হাসি। বয়স কত হবে? শুক্তির সমান না হোক, বড়জোর 2-3 বছর ছোট। ঢাকায় তাঁতের শাড়িতে ছোট ছোট রঙিন বুটি, গায়ে জড়ানো ধূপছায়া ছাপের একটা স্কার্ফ, খোঁপাটাও ঢিলে ছাদে বাঁধা হয়ে ঘাড়ের একদিকে তোলা। প্রিয়বেলা এইবার অদ্ভুত একটা তৃপ্তিভরা হাসি মুখে নিয়ে কথা বলেন। আপনাদের কাছে পূরবীকে একবার দেখিয়ে নিয়ে যাবো বলেই তো এলাম। এই মেয়ে এখন আমার কাছে থাকবে, বুঝলেন তো? সুজিতের জন্য এই মেয়েকে রঙ্গিয়া নিয়ে চললাম, ওখানেই বিয়ে হবে। তাই বলুন, এমন চমৎকার খবরটা এতক্ষণ চেপে রেখেছিলেন কেন? আর তুমিই বা কেমন? ধরা পড়ে যাবার ভয়ে বুঝি চুপটি করে বসে আছো, কোনো কথা বলছো না? কি যেন বলতে গিয়ে আর বলতে পারে না পূরবী। চোখ নামিয়ে আর মাথাটা ঝুঁকিয়ে দিয়ে মেঝের দিকে তাকিয়ে থাকে। শুক্তির মুখের হাসিটা এইবার যেন খুশি ঝর্ণার শব্দের মতো উথলে ওঠে। দেখছেন তো, আপনার পূরবী সত্যিই যে বিয়ে হবার আগেই ধরা পড়ে গেল। দেখেছি। খুব খুশি হয়ে হেসে ফেললেন প্রিয়বালা। তারপর উঠে দাঁড়ালেন। এবার আমরা আসি। প্রিয়বালা আর পূরবী দুজনেই কিরণলেখার মণিমালার দিকে হাত তুলে নমস্কার জানায়। আর শুক্তির দিকে হাত তুলে নমস্কার জানাতে গিয়ে পূরবীর মুখটা হঠাৎ লাজুক হয়ে হাসি লুকোতে চেষ্টা করে। পূরবীর কাছে এগিয়ে আসে শুক্তি, গলার স্বর একটু চেপে দিয়ে 2 চোখ বড় করে হেসে হেসে আর ফিসফিস করে কথা বলে। খুব ভালো হলো, ছুটির সময় দুজনে মিলে একবার বেড়াতে বের হয়ে জিয়াভরলি নদীটা দেখে এসো। কি চমৎকার সেই জিয়াভরলি, দেখলে প্রাণ ভরে যাবে। শেষ হলো উপন্যাস জিয়াভরলি। সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। এরকম আরও গল্প এবং উপন্যাস শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের কোনো গল্প বা উপন্যাস নিয়ে। আজ এই পর্যন্তই, বিদায়।